ঘুমিয়ে আছি। মধ্যরাতে চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। তখনই আশেপাশের যত কাজের লোক আছে সবাই আমার চিৎকার শুনে রুমে প্রবেশ করে। এরপর আমার বন্ধু আকাশ আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে ভাই, কিছু হয়েছে নাকি? আবারও কি সেই স্বপ্নটা তুই দেখেছিস নাকি? এভাবে আর কতদিন তুই নিজেকে কষ্ট দিবি? আর এভাবে কষ্ট দিস না ভাই। এভাবে কষ্ট দিতে দিতে তুই যে একদিন শেষ হয়ে যাবে। কখনো ভোলার মতো না রে, আমি কখনো ভুলতে পারবো না তাকে। যতবারই চেষ্টা করি কিন্তু আমার মনের মধ্যে সে সবসময় থেকে যায়। তোমরা যাও, আবির স্যারের কিছু হয়নি। তোমরা গিয়ে নিজেদের রুমেই শুয়ে পড়ো। কথাটা শুনে কাজের লোকেরা সবাই ওই রুম থেকে ত্যাগ করে নিজেদের রুমে চলে যায়। আচ্ছা, তুই একটু রেস্ট কর, এরপর না হয় ঘুমিয়ে পড়। আমি এখন একটু গেলাম। আজকে কোনোভাবেই আর ঘুম হবে না, তাই আমি আমার আলমারি থেকে চাবি জোড়াটা নিয়ে একটা রুমের সামনে যেতে থাকলাম। যত সামনে এগোচ্ছি কেন জানি না মনের ভেতরে ভয়টা শুধু নিমিষেই বেড়ে যাচ্ছে। এই একটা জায়গায় যেখানে আসলে আমি দুর্বল হয়ে যাই। বাহিরে আমি কত শক্ত রাগী একজন মানুষ, কিন্তু এই জায়গাটা আমাকে দুর্বল বানিয়ে দেয়। তারপরও আমি চাবিটা দিয়ে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করি। এই দরজার ভিতরে কি আছে তা না হয় আপনাদের কাছে এখন সিক্রেটই থাকুক, এটা না হয় অন্য একদিন আপনাদেরকে বলবো। আরে নীলামা, তুই এখনো ঘুমিয়ে আছিস? ঘুম থেকে ওঠ। আর কত সময় ধরে ঘুমিয়ে থাকবে এভাবে? এখন তো ঘুম থেকে ওঠ। আরে আম্মু, একটু ঘুমাতে দাও না। এই তো মাত্রই শুলাম। তোমার সবগুলো কাজ করার পরও এখনো তোমার হিংসা হচ্ছে আমার ঘুম নিয়ে, তাই না? নীলার বাবা, তুমি কিছু বলো, আমি মেয়েটাকে সামলাতে পারবো না। তোমরা বাপ মেয়ে দুজনেই একরকম। আমার কোনো কথা শোনো নাকি? তোমাদের জন্য পাড়ার মধ্যে আমাকে কত কথা শুনতে হয়। বাপের মেয়ে মিলে পুরো ঘরটা নিজেদের দখলে করে নিয়েছো। আচ্ছা, তুমি মেয়েটার সাথে এমন শুরু করছো কেন? এখনো তো প্রায় 30 মিনিট সময় আছে। ও তো যেতে পারবে, তাই না? একটু ঘুমিয়েছে, তাতে তোমার হিংসে হচ্ছে? আমার মেয়েটা একটু ঘুমালে তোমার আসলে একটু হিংসা লাগে। ঠিক আছে, তোমরা বাবা মেয়ে যা ইচ্ছে তাই করো, আমি কিছু বলবো না। আমাকে শুধু বলেছিল আজকে নাকি কোনো এক বিজনেসম্যান তাদের ভার্সিটিতে আসবে, কিছু কথা বলবে, আর ওকে নাকি ওখানে উপস্থাপন করার জন্য বলেছে। আমার কথা শুনে আমি তো লাফ দিয়ে উঠলাম, কারণ গতকাল রাতে তো এই কথাগুলো আমি মুখস্থ করছিলাম। কারণ আমাদের ভার্সিটিতে বিখ্যাত বিজনেসম্যান আবির চৌধুরী আসবে। উনি শুধু আমাদের শহর না, পুরো দেশ জুড়ে সবখানেই তার নাম ছড়িয়ে আছে। আসলেই তো নীলামা, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি কাজে গেলাম। আর এক কাজ কর, তুই তাড়াতাড়ি চলে যা। এনে টাকা নেই, এটা দিয়ে ভাড়া দিয়ে যাস। না আব্বু, তুমি সব সময় আমাকে টাকা দিয়ে দাও। তুমি নিজে হেঁটে যাও, আর আমার টাকা লাগবে না। তুমি নিজের ভাড়া দিয়ে যাও, আমি এখানে হাটে গিয়ে সামনে অটো নিয়ে নেব। আরে বোকামে, কিচ্ছু হবে না। আমি গেলাম। কথাটা বলে আমি কাপড়ের দোকানে কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে যদি দোকানটা আমাদের থাকতো তাহলে এই দিনটা দেখতে হতো না। সব কিছু হয়েছে আমার জন্যই। অসহায়ভাবে চলছি, আমি আমার মেয়েটার সব পূরণ করতে পারছি না। আগে কতই না সুখে ছিলাম আমরা। আম্মু, তুমি কান্না করো না প্লিজ। দেখো, এসব বলে নিজের দোষ তুমি নিজে দিও না তো। এটা তো আমরা ইচ্ছাকৃতভাবে করিনি, এটা তো নিয়তির খেলা ছিল। তুমি অসুস্থ ছিলে, তাই তো বাবা বাধ্য হয়ে আমাদের কাপড়ের দোকানটা বিক্রি করতে হয়েছিল। আমি এতটাও অসুস্থ হয়েছি যে আমাদের এত বড় কাপড়ের দোকান বিক্রি করেও আমার চিকিৎসার টাকাটা সামলানো হয়নি। ধার করেও আমার চিকিৎসা করা হয়েছে। আমার কথা বলা শেষ হওয়ার আগেই তখনই বাসার ভিতরে অনেকগুলো লোক চলে আসে। এসে আম্মুকে অনেক কথা শোনাতে লাগলো, কারণ তাদের টাকাগুলো এখন বাবা শোধ করছে না। দেখুন ভাইজান, আপনি তো আমাদের নিজের লোক, তারপরও আপনি আমাদেরকে বোঝার চেষ্টা করেন না। আপনি তো আমাদের দোকানটাও অনেক কমই নিয়ে গিয়েছেন, এবং কি আমাদেরকে সুদে অনেক টাকা ঋণ করে দিয়েছেন। তারপরও আপনি আমাদের সাথে এমন করছেন। আপনি আমাকে কিছুদিন সময় দিন, আমরা আপনাদের টাকা পরিশোধ করে দেব। এতদিন ধরে চুপ থেকেছি কারণ তুমি করেছো কি আমার বড় ভাইয়ের স্ত্রী, তাই আমি তোমাকে কিছু বলিনি। আমার বড় ভাইকেও কিছু বলতে পারছি না, তাই দ্বিতীয়বার কিন্তু চুপ থাকবো না। আসলে আমাদের বিপদের সুযোগ নিয়ে আমাদের চাচা খুব কম দামে আমাদের এই দোকানটিকে নিয়ে নেয়। এমনকি অনেক কিছু উনি আত্মসাৎ করে আমাদেরকে কোনো টাকা না দিয়ে।
আমরা ওই সময় অনেক খারাপ পরিস্থিতিতে ছিলাম, তার সুযোগ নিয়ে উনি আমাদের সাথে এমন করেছে। উনি কখনো আমার বাবার সাথে ভালোভাবে ব্যবহারও করেনি, সবসময় খারাপ আচরণ করতেন। দোকানের মধ্যে গেলেও দেখতাম আমি মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছি। আমার এমন অবস্থা দেখে আম্মু আমার কাছে এসে আমার হাত ধরে বলে ওঠে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আজকে না তোর অনেক বড় দায়িত্ব, তোর সবাই মুখে রয়েছে তো ইত্যাদির সম্মান উঁচু করে দিবে। ঢাকা ভার্সিটি, ওখানে আজকে দেশের নামকরা সবচেয়ে বড় বিজনেসম্যান আবির চৌধুরী আসবে। তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। ভার্সিটিতে আমি ভর্তি হয়েছি যবে থেকে আমি ওই ভার্সিটিতে গিয়েছি, আমাকে অনেক অপমান আর লাঞ্ছনা হতে হয়েছে, কারণ আমি গরিব। সবার কাছে আমি ছোট লোক, আর ছোট লোকের মর্যাদা সবসময় অসম্মান হয়েই থাকে। কারণ আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম, এবার ডিপ্লোমা কমপ্লিট করব, তাই স্যার আমাকে বিশ্বাস করে উপস্থাপনের দায়িত্বটা আমাকে দিয়েছে। কিন্তু অনেকে আমাকে পছন্দ করে না, তাই আমার প্রতি ঘৃণা তাদের সবসময়। আমি নিজের রিহার্সেল নিজেই সারা রাত করেছি। আমি রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, বুঝতে পারিনি সময় যে কখন পার হয়ে গিয়েছে। রেডি হতে হতেই আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি নিরাহ, পরিবারের একমাত্র সন্তান। আমার বাবা এখন বর্তমানে একটা কাপড়ের দোকানে জব করে। আগে এই কাপড়ের দোকানটা আমাদেরই ছিল। আপনাদেরকে তো আমি সব কিছু খুলেই বললাম। ম্যাডাম, এই যে কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর, আপনি কিন্তু দেখে নিতে পারেন। আমি নিজে পরে আপনাদেরকেও দেখাচ্ছি। কাস্টমারগুলো মডেল আমার এভাবে কাপড় পরা দেখে পুরো হাসাহাসি করছে, কিন্তু আমি কিছুই মনে করছি না। কারণ হচ্ছে খরিদ্দার লক্ষ্মী, তখনই তারা চলে যায়, কারণ তাদের এসব ভালো লাগেনি। আমি যথাযথ চেষ্টা করছি। এভাবে কাপড় পরে নিজে ঘরের মধ্যে বসে থাকলে তো হয়, মানুষকে দেখিয়ে এভাবে বিক্রি করার কোনো প্রয়োজন নেই। এভাবে বিক্রি কতজনে করতে পারে, আর কাজ না করতে পারলে আমার দোকানে আসলে তো কোনো প্রয়োজন নেই। তখনই দেখলাম আব্বু কাপড় পরে কিছু মডার্ন মেয়েদেরকে দেখাচ্ছে, আর তারা মনে আব্বুর ভিডিও বানিয়ে হাসাহাসি করছে। এটা দেখার পর আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। একটা মেয়ে হয়ে তার বাবার এমন হাসি তামাশা কী করে দেখতে পারি? তখনই আমার চাচা বাবাকে ধাক্কা দেয় আর বাবা পড়ে যায়। এটা দেখার পর আমার তো যেন কলিজাটা কেঁপেই ওঠে। আমি কথা দিচ্ছি বাবা, আমি তোমাকে আর কষ্ট পেতে দেবো না। আমি অনেক বড় একজন মানুষ হয়ে তোমাকে দেখাবো। সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হচ্ছে, কারণ আজকে প্রায় 6 বছর পর আবার দেশে এসেছি। আমাকে অনেকেই ঠিকভাবে জানে না বা চেনে না, কারণ আমাকে শুধু ম্যাগাজিনের মধ্যে দেখেছে, রিয়েলিটি থেকেও দেখেনি। আমার পরিচয় তো সবাই জানে, আমি আবির চৌধুরী। আর আমার 10 বছর কেরিয়ারের মধ্যে আমি অনেক কিছু অর্জন করেছি। এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 বিজনেসম্যান হয়েছি এই অল্প বয়সে। আমি অনেক কিছুই করেছি। স্যার, আমাদের সব কিছু রেডি আছে, আর এখন আপনি বলুন সিকিউরিটি থেকে সব কিছু এখন আমরা কোথায় যাব? আমাদেরকে নেহা বলবে। তাহলে নেহা বল, আজকে আমরা কোথায় যাচ্ছি, আর আমার আজকে কোথায় অ্যাটেন্ড করতে হবে? স্যার, আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যাব। ওখানে আপনি কিছু কথা বলবেন, তারপর ওখানে কিছু লেকচার দিয়ে ওখান থেকে অফিসে চলে আসব। আপনার জন্য গাড়ি, সিকিউরিটি সব কিছু রেডি আছে। তাহলে আপনি এসে যাবেন হেলিকপ্টার নাকি প্রাইভেট জেট নাকি গাড়িতে? আমার সামনে একটা সাইকেল দাঁড় করানো আছে, তাই আমি সবার উদ্দেশ্যে বললাম আমি সাইকেলে করে যেতে চাই। কি বলছেন স্যার? আপনি সাইকেল করে যাবেন? মানে এত বডিগার্ড, সিকিউরিটি, আর আপনি সাইকেল করে যাবেন? না, আপনার যদি কিছু হয়ে যায় আমি কোনোভাবেই দিব না। আরে নেহা, তুমি এমনিতেই বেশি চিন্তা করো, সমস্যা নেই। আর আমাকে তো ঠিকভাবে কেউ জানেই না, তাই আমাকে কেউ চিনতে পারবে না। কথাটা বলে আমি আমার জ্যাকেটটা নেহার হাতে দিয়ে সাইকেলটা নিয়ে আমি রওনা দিই। স্যার কখনো বোঝার চেষ্টা করে না, ওনার রিস্ক আছে এইসবে। নেহা ম্যাডাম মনে হয় একটু বেশি চিন্তা করছেন আমাদের স্যারের জন্য। আরে না, তেমন বিষয় না, চল আমরা স্যারের পেছনে যাই। আমি আমার বন্ধু, শুধু আমি আর তার ফ্যামিলি ছাড়া কেউ জানে না। তাছাড়া অফিসের মধ্যে আমরা সবসময় ম্যানেজার আর বস, এছাড়া বন্ধুত্ব তখন নেই। নেহা যে আবিরকে পছন্দ করে তা আমি জানি। যবে থেকে নেহা আবিরের সাথে কাজ করা শুরু করেছে। আর নেহাকে পছন্দ না করার কোনো বিষয় নেই, কারণ নেহা অনেক পরিশ্রমী আর অনেক বুদ্ধিমতী একটি মেয়ে। সবসময় কোম্পানির ভালোর জন্য নিজের সর্বোচ্চ করে গিয়েছে, তাই কখনো আবির তাকে না জানিয়ে কোনো কিছু করে না। এমনকি আবিরের কোনো কথা না বলতে পারে না নেহা, সবসময় তার কথা শোনে, আর আবির তাকে অনেক ভালোবাসে।
অটো খুঁজছিলাম, অনেকক্ষণ পর একটা অটো খুঁজে পেয়েছি। সময় বেশি নেই, তাই অটোতে উঠে পড়ি। তখনই ম্যাডাম, এখন কিন্তু গেলে আমার 50 টাকা দেওয়া লাগবে। কি বলেন? ভাড়া তো 40 টাকা, 50 টাকা দেওয়া লাগবে কেন? তা আমি জানি না, আপনাকে 50 টাকাই দেওয়া লাগবে। যদি হয় তাহলে চলেন। আরে আমার কাছে আছেই তো 50 টাকা, আসবো কি করে? আর সময় তো নেই। আচ্ছা ঠিক আছে, চলেন। ম্যাডাম, অনেক দিন ধরেই আপনাকে দেখছি, আপনি অনেক হিসেবি। আমি চাইলে কম করতে পারি না, কিন্তু কিছু করার নেই, আমিও পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলেন। বেশি কথা না বলে, আমার এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। সাইকেলটা চালিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটির দিকে যাচ্ছিলাম। তখনই মেন রোডে উঠতেই সাইকেলের চাকাটা পাংচার হয়ে যায়। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এখনও পর্যন্ত একটা গাড়িও খুঁজে পাচ্ছি না। তখনই দেখলাম একটা অটো যাচ্ছে। আমি হাত দিয়ে ইশারা করে দাঁড় করালাম আর সোজা মেন রোডের সামনে চলে আসলাম। আমাকে দেখে অটোওয়ালা লোকটা বলে ওঠে, কি ভাই মহারাজ, যেহেতু এতই ইচ্ছা জেগেছে আমার এই সাধারণ গাড়িতে আপনার পড়ার কি দরকার? এত বড় বড় গাড়ি আছে, আপনি ওখানেই চলে গেলেই তো হতো, তাই না? না না না, আসলে আমি মরতে আসি নাই, একটা জায়গায় যাব তো। আসলে অটো খুঁজে পাচ্ছি না। কোথায় যাবেন আপনি? আসলে ইউনিভার্সিটির সামনে যেতে চাচ্ছিলাম। তো কি হয়েছে? আপনি অন্য গাড়িতে আসেন। আসলে কিছু মনে করবেন না, অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি খুঁজে পাচ্ছি না, তাই। ম্যাডাম, আপনি যেখানে যাবেন উনিও সেখানে যাবে, বেশি সময় তো লাগবে না। আর হ্যাঁ, কিন্তু 25 টাকায় মামলা আপনার বেঁচে যাবে। ছেলেটাকে এখনো ভালোভাবে তাকিয়েই দেখিনি। ছেলেটার দিকে ভালোভাবে তাকাতেই দেখলাম লম্বাই 7 ফিট ভাবে মনে হয়, একেবারে আকাশ ছোঁয়ার এত লম্বা মানুষ। রিয়েল ফিট দেখে মনে হয় একটা বডিগার্ড। চেহারা তো তামিল সিনেমার নায়কের মতো, কিন্তু দেখে মনে হয় আমার থেকেও জুনিয়র হবে। কি আর বলবো, তাই কিছু আর না উপায় পেয়ে আবার পাশে বসতে দিই। মনে মনে উপস্থাপনগুলো আমি আবারও পড়তে লাগলাম, কারণ এই প্রথম স্টেজের মধ্যে কিছু বলবো। মেয়েটার দিকে তাকাতে আমার শরীরটা কেঁপে ওঠে। বারে বারে যেন মেয়েটার দিকে আমার চোখ চলে যাচ্ছে। কেন জানি না, মেয়েটার চোখ দুটো আমার কাছে খুব চেনা চেনা লাগছে, খুব আপন মনে হচ্ছে। কেন জানি না, মেয়েটার মুখটা আমার কাছে আমার সেই প্রিয় মানুষটার মতো লাগছে। বারবার শুধু ওর কথাই মনে পড়ে যাচ্ছে। খুব বিরক্ত বোধ করছি। মেয়েটার দিকে তাকালে আমার নিমিষের মধ্যে সব চিন্তা ধারণা যেন মিলিয়ে যায়, অন্য একটা জগতে হারিয়ে যায়। না, আমি আবির চৌধুরী, নাম্বার 1 বিজনেসম্যান। এভাবে করলে হবে না। আমি সব কিছু শান্ত করে স্থিরভাবে বসে রইলাম। এই যে চলে এসেছি ম্যাডাম, আপনারা এবার নামতে পারেন আমার গাড়ি থেকে। অটো ড্রাইভারের কথা শুনে গাড়ি থেকে আমি নেমে পড়লাম। মেয়েটাও নেমে পড়ে আমার সাথে। এই নিন আপনার 25 টাকা, আর আপনি আপনার ভাড়াটা মিটিয়ে দিন। কিন্তু আমার কাছে তো টাকা নেই। টাকা নেই মানে? কিছুই তো বুঝলাম না। টাকা নেই মানে কি? কথা হয়েছিল যে দুজনে অর্ধেক করে টাকা দিব, তাহলে আপনি এখন টাকা দিচ্ছেন না কেন? আসলে আমি তো আমার ওয়ালেটটা আনতে ভুলে গিয়েছি। সেটার দিকে বিরক্ত হয়ে তাকালাম। তারপর কি আর করবো, বাধ্য অটোওয়ালাটাকে 50 টাকা দিয়ে আমি ওখান থেকে যেতে লাগলাম। আমি আপনাকে টাকা ফিরিয়ে দেব। প্রয়োজন নেই আপনার টাকা, আমার কথাটা বলে ভার্সিটির ভিতরে প্রবেশ করতে লাগলাম। আমিও মেয়েটার পেছনে ভার্সিটিতে যেতে লাগলাম। খাটাস পাটাটা এখনো আমার পিছু করছে। তখনই আবারও পেছন ফিরে তাকিয়ে কোমরে হাত দিয়ে ছেলেটার উদ্দেশ্যে বলে উঠি, এই যে বললাম তো আপনাকে আমার টাকা দেওয়ার প্রয়োজন নেই, আপনি এখন আমার আর পিছু করবেন না তো। কথাটা বলে সামনের গার্ডকে নিজের আইডি কার্ড দেখিয়ে আমি ভিতরে প্রবেশ করি। আমি গার্ডের সামনে আসতেই আমাকে গার্ড দেখে বলে ওঠে, এই যে ভাই, আপনি এভাবে কোথায় যাচ্ছেন? আসলে এই যে এখানে একটা কনসার্ট হচ্ছে, এখানে যাচ্ছি। আসলে ওখানে আমি আমন্ত্রিত। আমার কথা শুনে সিকিউরিটি গার্ড ভালোভাবে আমার দিকে তাকিয়ে পা থেকে মাথা পর্যন্ত আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে ওঠে, আপনি বললেন আর আমি বিশ্বাস করব? মানে আপনি বলতে চাচ্ছেন আপনি আবির চৌধুরী? তাই তো বলতেই হবে আমি আবির চৌধুরী। এখন আপনার ভালোভাবে আইডি কার্ডটা দেখান। আমি তো ওয়ালেটটা বাসায় রেখে এসেছি, আর আইডি কার্ডও নেই। তাহলে সামনে থেকে যান, এখানে বড় বড় মানুষেরা আসবে। আপনি দয়া করে এখানে ঝামেলা করবেন না আমার সাথে। আসলেই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম এই শহরের মানুষ সবসময় তাদের পোশাক দেখে বিবেচনা করে। তাই আমি আমার পোশাক আবার নতুন করে পরে আসতেছি। কথাটা বলে আমি ওখান থেকে চলে গেলাম। স্টেজ করতে মাইকের সামনে আসা মাত্রই আমার যেন বুকটা কেঁপে উঠল। আমার শরীরের মধ্যে বিদ্যুৎ পরিমাণ শক্তি নেই। আমাকে দেখে সবাই হাসাহাসি করতে শুরু করেছে।
আর যে যার মতো মন্তব্য করছে। আমি জানি কেউ আমাকে পছন্দ করে না, কারণ আমি গরিব। আমি কিছু বলতে যাব তখনই সবাই আমাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। এতে আমি স্টেজের সামনে আর কথা বলতে পারছি না, আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি এবার রেডি হয়ে এবার গাড়ি করে আসতেছি। গাড়ি থেকে নামতেই তখন এই গার্ডটা আমাকে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় যে কত বড় একটা ভুল করেছে ও, আমার কথা না শুনে কত বড় একটা ভুল করে ফেলেছে। ও তো ভয়ে কাঁপতে শুরু করলো আর কান্না করে দিল। তখনই আমি আমার আইডি কার্ডটা নেহার কাছ থেকে নিয়ে ওর কাছে দিলাম। এরপর বলে উঠলাম, এই যে এইটা হচ্ছে আমার আইডি কার্ড। সরি স্যার, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাকে একটু আগে ঢুকতে দেইনি। আমি আসলে বুঝতে পারিনি আপনি যে এত বড় একজন মানুষ এবং আপনার এত কিছুর আয়োজন আমি আসলেই একটু বুঝতে পারিনি। আরে এই কি, আপনি আমার পা ধরে ক্ষমা চাচ্ছেন কেন? আসলে একটু ভুল মানুষেরই হতেই পারে, এটা কোনো সমস্যা না। আর আপনি তো আপনার নিজের কাজ করেছেন, আমি তো আপনাকে খুব রেসপেক্ট করছি। কি, তোমার এত বড় সাহস? তুমি স্যারকে ভেতরে প্রবেশ করতে দাওনি? নেহা চুপ করো। আচ্ছা যা হয়েছে হয়েছে, কথাটা বলে ভিতরে প্রবেশ করলাম। তখনই দেখলাম একটা মেয়ে স্টেজের সামনে মাইকের সামনে দাঁড়িয়ে কান্না করছে আর বাকি সবাই হাসাহাসি করছে। মেয়েটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আর এটা তো সেই অটোতে বসে থাকা সেই মেয়েটাকে দেখা মাত্রই বুকটা কেঁপে ওঠে আমার। শুধু বারে বারে মেয়েটাকে দেখলেই আমার পুরনো কথাগুলো কেন জানি না নাড়া দেয়, বুঝতে পারি না। আমি স্টেজের উপরে উঠে মাইকটা হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলে উঠি, আমরা যদি কখনো ভালো কিছু করতে চাই তাহলে মানুষ আমাদেরকে দেখে হাসবে, স্বাভাবিক। কারণ আমরা তো ইউনিক কিছু করতে চাই। যেমন মানুষ যখন নতুন কিছু করতে চায় তখন অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করে, অপমান করে বা অবমূল্যায়ন করে। কিন্তু ইতিহাস সাক্ষী, যাদের নিয়ে হাসাহাসি করা হয় শেষ পর্যন্ত তারাই বিশ্বকে বদলে দেয়। থমাস আলভা এডিসন প্রথমবার যখন তিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে চাইলেন, চারপাশের মানুষ তাকে নিয়ে মজা করেছিলেন। সবাই বলেছিল এটা অসম্ভব। হাজারো বার ব্যর্থ হলেও তিনি হাল ছাড়েননি। শেষ পর্যন্ত বৈদ্যুতিক ভাল্ব আবিষ্কার করে তিনি বিশ্বকে আলোকিত করেন। আজ আমরা সবাই তার আলোয় বেঁচে আছি। আলেকজান্ডার গ্রাহাম বেল যখন তিনি টেলিফোন আবিষ্কার করতে চেষ্টা করেছিলেন, অনেকে হেসে বলেছিল কেউ কি আবার দূরে বসে কথা বলতে পারে? কিন্তু আজ ফোন ছাড়া জীবন কল্পনা করাই যায় না। আরবিল আর জ্যাক তারা তো যখন উড়ন্ত যন্ত্র বানাতে চাইলেন, মানুষ তাদের নিয়ে হাসাহাসি করে বলেছিল মানুষ কি কখনো পাখির মতো আকাশে উঠতে পারবে? অথচ তারাই বিমান আবিষ্কার করে মানব ইতিহাসে এক নতুন অধ্যায় লিখে দেন। তাই মনে রাখবেন, যারা অন্যকে নিয়ে হাসে ইতিহাস তাদের কথা মনে রাখে না, কিন্তু যাদের নিয়ে হাসাহাসি হয় তারা ইতিহাস তৈরি করে যায়। আমি তো স্টেজে ওনাকে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম। আমি যেন বিশ্বাস করতেই পারছি না, একটু আগে অটোতে করে যে সাধারণ মানুষটা আমার সাথে এসেছিল, সেই যে শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান, এবং তার কথাগুলো যেন আমার মন ছুঁয়ে গেল। আমার যেন এখন চোখের কান্না নিমিষেই চলে যায়। তখনই উনি ওনার পকেট থেকে একটা রুমাল আমার হাতে দিয়ে তারপর বলে ওঠে, এই নিন, চোখটা মুছে নিন। আপনাকে কান্না অবস্থায় একদম ভালো ঠেকায় না। আর আপনার প্রজেক্টটা আমি দেখছি, আসলে অনেক ভালো। চেষ্টা করেন, আপনি অনেক ভালো কিছুই করতে পারবেন। আমি তো একদৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম। এত ভালো মানুষ কি করে হতে পারে? ওখান থেকে আমি সোজা চলে যাই। আমার আজকের আর ভালো লাগছে না, তাই নেহাকে আর আকাশকে সব কাজ করার জন্য বলি, আর আমি ওখান থেকে সোজা বাসায় চলে আসি। আচ্ছা আকাশ, আপনি কি বলতে পারেন স্যার কি হয়েছে? সব সময় দেখি মাঝে মধ্যে উনি এমন উদাস হয়ে আবার বাসায় চলে যায়। আবির স্যার কেন এমনটা করে তা তো আমি জানি না, আমি তো ওনার সাথে থাকি না, তাই কিভাবে বলতে পারবো। আর আপনি তো আবির স্যারকে মনে মনে ভালোবাসেন, তা তো আমি জানি, আপনি বলেই দেখুন না। আপনি না কি সব বলেন? নেহা লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। আমি যে আবিরের ছোটবেলার বন্ধু এমনকি বেস্ট ফ্রেন্ড, এটা নেহা জানে না, এমনকি অফিসের কেউই জানে না। বাসায় আসতেই আমাকে দেখে আম্মু বলে ওঠে, কি রে বাবা, কি হয়েছে তোর? এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? এই তোরা ছেলেটার জন্য শরবত করে নিয়ে আয়। আম্মুর কথা শুনে কাজের লোকেরা তাড়াহুড়ো করে বাসায় হাজারটা কাজের লোক আর বডিগার্ড, আর বাড়িটা কোনো 5 স্টার হোটেলের থেকে কম না। তখন এসব দেখে আমি বলে উঠি, আরে এসবের কিছুরই প্রয়োজন নেই। আর মম, তোমাকে এমন পেরেশান হওয়ার প্রয়োজন নেই, সব ঠিক আছে।
তাহলে তোর মুখ দেখে আমার কেন মনে হচ্ছে আবির কোনো কথা বলল না। হতাশ মনে তার রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এটা কোনোভাবে আমি ওর থেকে সরাতে পারলাম না। ছেলেটা তাকে প্রচণ্ড ভালোবাসতো। রুমে এসে দরজা বন্ধ করে চোখ দুটা জোড়াতে বারে বারে শুধু মেয়েটার কথাই কেন আমার চোখের সামনে ভাসছে কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটার কথা যেন বারে বারে মনে পড়ছে। বুঝতেছি না মেয়েটার মধ্যে আমার সেই মানুষটার কথাই বারে বারে আসে। ওর মধ্যে কী এমন আছে যার জন্য বারে বারে আমাকে বাধ্য করে শুধু ওর কথা মনে করতে। ভালো লাগছিল না, তাই সেই নিজের পুরনো স্মৃতিগুলো আবারও নতুন করে জানালা দেওয়ার জন্য আমি আমার সিগারেট রুমটা খুলে ভিতর থেকে আমার গিটারটা নিয়ে আমি ছাদে চলে যাই। ওখানে গিয়ে নিজের মনে আমি গান গাইতে লাগলাম। বাসায় আসতেই তখনই দেখলাম চাচা আব্বুকে অপমান করছে। দেখ, তুই আমার বড় ভাই, তাই বলে এমন না যে তুই আমার টাকা নিবি না। আজ প্রায় 2 বছর হয়ে গিয়েছে কিন্তু তুই আমার টাকাগুলো দিচ্ছিস না। আমি কিন্তু আর তোকে সময় দিতে পারবো না। এমনিতেই তোর ভাবি অনেকবার বলেছে যে টাকাগুলো দেওয়ার জন্য। যত তাড়াতাড়ি সম্ভব টাকাগুলো দিয়ে দে, না হলে এই বাড়িটা ছেড়ে দে। আপনি আমার বড় ভাই, আর আপনি যদি এইগুলো বলেন তাহলে আমি কিভাবে কোথায় যাব, কার কাছে যাব? আপনিও জানেন পরিস্থিতি, মেয়ের পড়াশোনা খরচ, সংসারের খরচ, এমনি একটি লোন নিয়ে এসেছি। এরপরে ওর মায়ের অসুস্থতা। চুপ কর তুই। এত ন্যাকা কান্না আমার সামনে তোর দেওয়ার কোনো প্রয়োজন নেই। যতই না কান্নাকাটি করিস না কেন, আমি কখনোই তোকে এই ন্যাকা কান্না বিশ্বাস করি না। আপনি যদি আমার বড় না হতেন, বিশ্বাস করেন ভাই, আপনাকে একটা থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিতাম যে মানুষের দুঃখের সময় এভাবে তামাশা করতে নেই। দেখছিস তোর বউ তোর সামনে আমাকে কি বলছে? আমি মাত্র 1 মাসের সময় দিয়েছি। 1 মাসের মধ্যে আমার টাকাগুলো না দিতে পারিয়ে তাহলে কিন্তু তোকে বাড়ি থেকে আমি বের করে দিব, আর এই বাড়ি আমি দখল নিব। আর হ্যাঁ, আগামীকাল থেকে তোকে যেন আমার দোকানে না দেখি। ভাইজান, এমনটা করবেন না, না হলে আমি লাগে না খেতে পেরে মারা যাব। তোরা কি করবি না করবি আমি জানি না। কথাটা বলে ওখান থেকে আমি চলে গেলাম। বাসায় এসে সব কিছু আমি শুনলাম। ভেতরে প্রবেশ করতেই আব্বু চোখ মুখ সব মুছে নেয়। আমার সামনে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, কিন্তু আমি সব কিছু শুনে আব্বুর উদ্দেশ্যে বলে উঠি, আব্বু, তোমরা আমার জন্য অনেক কিছুই করেছো। এখন আমি চাই তোমাদের জন্য কিছু করতে, তাই আমি একটা জব করতে চাই। না মা, আমাদের যতই কষ্ট হোক না কেন, আমরা চাই পড়াশোনা করে অনেক বড় একজন মানুষ করতে। আমাদের যে কষ্ট আজকে আমরা সামলাচ্ছি, এই কষ্টটা তোকে যেন কোনোদিনও না সামলাতে হয়, তাই আমরা যতটুকু প্রয়োজন তা করে যাব। তোমরা আরেকটা কথা বলবে না। কথাটা বলেই আমি রুমে চলে আসি। এরপরে নিজের জন্য সিভি বের করে নিই। আগামীকালকে থেকে আমাকে চাকরি খোঁজার জন্য বের হয়ে যেতে হবে, কারণ হাতে 1 মাস সময় দিয়েছে টাকাগুলো পরিশোধ করে দিতে হবে। তার জন্য আমাকে চাকরিটা পাওয়া খুবই জরুরি। তখন একটা বিজ্ঞাপন দেখলাম চাকরির। ভাবলাম আগামীকাল ওখানেই চাকরির উদ্দেশ্যে যাব। ঘুম আসে না, তাই আকাশকে একটা কল করলাম। কলটা করতে আকাশ ফোনটা রিসিভ করে ওপাশ থেকে বলে ওঠে, বেশ বুঝতে পারছি তোর মন খারাপ হয়েছে। এটা কি এভাবে তুই অফিস থেকে চলে গিয়েছিস? ও হয়েছে রে কি? আমাকে একটু খুলে বলবি? তোর কিছুই তো আমি বুঝতেছি না। এমনটা তোর মাঝে মধ্যেই হয় জানি, কিন্তু আজকে হওয়ার কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। আসলে আমি তোকে কিভাবে বলবো, আমি যে ওই সময় মেয়েটাকে দেখেছি, ওই মেয়েটার কথা বারে বারে মনে পড়ছে। শুধু শ্রাবণীর কথাই আমার ভেসে আসছে। দেখ ভাই, এগুলোর মধ্যে আবার তুই পড়তে চাস না। কি বুঝেছিস আর কি দেখেছিস এসব নিয়ে চিন্তা করিস না। তুই চুপ করে ঘুমিয়ে পড়। আর তুই হচ্ছে কি আবির চৌধুরী, এই পুরো দেশের সবথেকে বড় বিজনেসম্যান। এসব ভাবা একদমই উচিত না। তুই ঠিক বলেছিস, আমি আবির চৌধুরী, আমি পুরো শহরে একমাত্র বিজনেসম্যান। আমি কি করে এমন কাজে আবারও পড়তে পারি? কলটা কেটে আমি ছাদের মধ্যেই শুয়ে পড়ি, আর রুমে যাওয়ার শক্তিও আমার মধ্যে নেই। ছেলেটার মন থেকে আজও মেয়েটাকে আমি উঠাতে পারলাম না। আমি ছেলেটার জন্য কি করিনি, সব কিছুই করেছি। ওর বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে কখনোই ওকে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। আমি চলে যাই আমার সেই স্বপ্নের পুরনো দিনের কথা, যে কথাটা আমার প্রতিদিন মনে পড়ে। প্রতি মুহূর্তে কেন জানি না বুকের ভেতরটা আমার ফেটে যায় যন্ত্রণায়। কাউকে বোঝাতেও পারি না। সবাই জানে টাকা পয়সা সব কিছু,
টাকা পয়সার সুখ, কিন্তু মানুষকে কিভাবে বোঝাবো যে টাকায় সুখ আর শান্তি বিলাসিতা কখনোই হতে পারে না। আবির, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু বিশ্বাস করো আমি তোমার সাথে ভালোবাসার ছলনা করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি না। আমি শুধু তোমার সাথে একটু টাইম পাস করেছি। জানো কি জন্য? কারণ তুমি ছিলে আমাদের পুরো ইউনিভার্সিটির টপার। আমি কখনো ভালো রেজাল্ট করতে পারতাম না, তার জন্য আমি শুধু তোমার সাথে অভিনয় করেছি যেন তোমার সাথে থেকে আমি ভালো কিছু করতে পারি। আমি জানি তুমি অনেক ভালো একটা ছেলে, আর তুমি আমার লেভেলে নেই, আর কখনো আমাদের সম্পর্ক মেনে নেওয়ার মতো না। আমার বাবা এই শহরের ধনী একজন ব্যবসায়ী, আর তোমার বাবা সাধারণ একটা কারখানার মালিক। তাই তুমি আমাকে ভুলে যাও, আর আমি তোমাকে ভালোবাসিনি, দয়া করে আমাকে মাফ করবে। ওর মুখে কথাটা শুনে আমার বুকটা কেঁপে ওঠে। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, যাকে মনে প্রাণে এতটা ভালোবেসেছি সে মানুষটা আমাকে এমন কথা বলল। তাকে যেন আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ওর জন্মদিনের জন্য কেক নিয়ে এসেছি, সাথে একটা ছুরি নিয়ে এসেছিলাম, তাই নিজেকে কন্ট্রোল করতে আর পারিনি। ছুরিটা ওর পেটে ঢুকিয়ে দিই। এরপর আমার আর কিছু মনে নেই। আমি হসপিটালে দীর্ঘ 6 মাস ধরে ছিলাম। আমার শুধু বারে বারে শ্রাবণীর কথাই মনে পড়ে। শুধু মনে হয় শ্রাবণী আমার পাশে আছে, ওকে আমি ভালোবাসি। আমার এমন অবস্থা দেখে আমাকে কারাগারের 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর আমার বাবা এসব সহ্য করতে না পেরে মারা যায়। পরিবারের এই সব কিছু দায়ী আমি নিজে ছিলাম, তাই নিজেকে নিজে ঠিক করার জন্য আমি জীবনযুদ্ধে নেমে যাই। এরপর আজ সফলতায় আমি এখানে এসে দাঁড়িয়েছি, কিন্তু বারে বারে শুধু আমার শ্রাবণীর কথাই মনে পড়ে। কিন্তু আজকে মেয়েটাকে দেখার পর আমার যেন আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। শুধু কেন শ্রাবণীর কথাই মনে পড়ছে। মেয়েটা যেন একদম শ্রাবণীরই মতো, কিন্তু ওই দিনের কথা মনে পড়লে শরীরটা রেগে আমার আগুন হয়ে যায়। তখনই ফোনে অ্যালার্মের ঘুমটা ভেঙে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে একাই চাকরির খোঁজার জন্য উদ্দেশ্যে চলে যাচ্ছি। আব্বু আম্মুকে কিছু বলিনি, যদি বলি তাহলে ওনারা আমাকে বাধা দিবে। আমি চাই না ওনাদের আর সামনে পড়ি আমি। সকালবেলা চাকরির বিজ্ঞাপনটা দেখে ওখানে চাকরি খোঁজার উদ্দেশ্যেই আমি চলে যাই। একটা অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য যাই। তখনই দেখলাম একটা কালো মোটা লোক আমার সামনে এসে অসভ্যতাম করতে লাগলো। সাথেও আরও কয়েকটা লোক ছিল। ওদেরকে দেখে আমি ওখান থেকে দৌড়ে চলে আসতে যাব, তখনই কিছু ছেলে আমাকে ধরার জন্য আমার পিছু করতে লাগলো। আমি বেশিরভাগ সময় বাইরে থাকি, বাড়িতে খুব কম আসা হয়, তাই ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে নেহা বলে ওঠে, স্যার, আপনি এখনও অফিসে আসেননি। আজকে ইউএসএ থেকে কিছু লোক আসবে মিটিং করার জন্য, আপনাকে ওখানে অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা আমি আসতেছি। সব কিছু নোট করে আপনাকে পাঠিয়ে দিয়েছি। আজকে সারাদিন আমাদের কি কি করতে হবে। কথাটা বলে কলটা কেটে দেয়। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছি অফিসে যাওয়ার জন্য। তখনই আম্মু রুমে প্রবেশ করে আর বলে ওঠে, বাবা, তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। আমাকে আবার অফিসে যেতে হবে, তোমার কিছু লাগবে নাকি? আর এখানে তো অনেক লোকই আছে, যে কাউকে বললেই হয়ে যায়। আর কিছুর প্রয়োজন হলে একটা কল করলেই তো আকাশ কিনে দিয়ে দেবে। আমি জানি সব কিছুই আছে আমাদের, কোনো কিছুই কম নেই। শুধু একটা জিনিস, বাড়িতে আমি একা থাকি আর কত বছর হয়ে গিয়েছে। আমি চাই তুই এবার বিয়েটা করে নে, ঘরে একটা বৌমা নিয়ে আয়, তাহলে আমি একটু তার সাথে সময় কাটাতে পারবো। আমার তো ইচ্ছে হয়। আম্মুকে আর কোনো কথা বলতে দিলাম না। আম্মুর উদ্দেশ্যে বলে উঠি, দেখো আম্মু, এসব বিয়ে শাদী আমার দ্বারা কখনো সম্ভব না। কথাটা বলে ওখান থেকে সোজা অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আম্মু আমার দিকে এক করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখ দিয়ে পানি পড়ছে। জানি আমার মনে কত কষ্ট লুকিয়ে আছে। ছেলেরা যতই লুকানোর চেষ্টা করুক, কিন্তু মায়ের কাছে কখনো সন্তান কিছু লুকাতে পারে না। আল্লাহ, তুমি আমার ছেলেটার কপালে এমন একজন মেয়ে দাও, যে মেয়েটা আমার ছেলেটার জীবন বদলে দিবে। আমার কাছে এটাই আমার একটা প্রার্থনা। আমি চাই আমার ছেলেটা আগের মতো সেই সুশীল আর সুন্দরভাবে হাসুক। আমি আমার ছেলেটাকে কখনো হাসতে দেখিনি। গাড়িটা ড্রাইভ করে আমি অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তখনই দেখলাম একটা মেয়েকে কিছু ছেলে দৌড়ে নিয়ে যাচ্ছে। ভালোভাবে তাকাতে দেখলাম মেয়েটা যে আর কেউ না, মেয়েটা যে ওই দিনের মেয়েটা নীলা। তখনই গাড়ি থেকে নেমে আসলাম। তখনই ছেলেগুলো আমাকে ওদের সামনে দেখে বলে ওঠে, কিরে, এখানে কি তুই হিরো সাজার জন্য এসেছিস নাকি? তাইলে তুই কিন্তু এখানে জানে বাঁচবি না। যা এখনই পালা, না হলে কিন্তু হাড়গোড় সব কিছু ভেঙে ফেলবো।
তোদেরকে 1 থেকে 3 পর্যন্ত গুনবো, তার মধ্যে এখান থেকে পালিয়ে যা, না হলে একটারও অবস্থা আমি ঠিক রাখবো না। না, এত সময় তো তোকে আমরা শুধু মুখে বলেছি, এখন তো মনে হচ্ছে তোর এই সুন্দর মুখটা আমাদেরকে মালিশ করতে হবে। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? শালাকে 2-1টা মার। মেয়েটার বুক বেঁধে রেখেছে ওরা, আর হাত দুটো বেঁধে রেখেছে। তখনই ছেলেগুলো আমাকে মারার জন্য তেড়ে আসে। ওরা তো জানে না আমি নিজেকে এমনভাবে তৈরি করেছি যে আমাকে 3 জন মিলে যদি সারাদিন মারে, এরপরেও আমার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ কষ্ট অনুভব হবে না। তখনই ওরা আমাকে মারতে আসে। একটাকে একটা লাথি দিয়ে পড়ে যায়, আরেকটাকে ছুরি নিয়ে আসে, আর আমার একটা অংশ হাত কেটে যায়। আমি ওকে একটা ঘুষি মারি, ওর নাকটা ফেটে যায়। তখনই সবাই দৌড়ে পালাতে লাগলো। আমি নীলার মুখের বাঁধন আর হাতের বাঁধনটা খুলে ফেলি। একটু আগে যেন আমার জীবনটা বের হয়ে যাচ্ছিল, আমি শুধু কান্না করেই যাচ্ছিলাম। মনে হয় আমি আর বাঁচবই না, কিন্তু তখনই দেখি উনি চলে আসে। সবসময় উনি আমাকে দেখে আমার বিপদে হাত থেকে বাঁচায়। আল্লাহ পাক শুধু সবসময় কেন যেন ওনাকেই আমার সামনে নিয়ে আসে, কারণ ওনাকে দেখলে আমার ভয় লাগে। তখনই দেখলাম ওনার হাত কেটে রক্ত বের হচ্ছে। তখনই আমার ওড়নাটা ছিঁড়ে আমি ওনার হাতটা বেঁধে দিই আর বলে উঠি, চলেন আপনাকে এখনই হসপিটালে নিয়ে যাই। আরে সমস্যা নেই, এরকম ছোটোখাটো জিনিস আমার প্রায় সময় হয়ে যায়। কেন, আপনি কি মারামারি করেন নাকি? মনে হয় একটু বেশি কথাই বলে ফেললাম। আমি মুচকি একটা হাসি দিয়ে বললাম, না এমনি বললাম, আমার তেমন ব্যথা করছে না, সমস্যা নেই। আর আপনি এখানে কি করে আসলেন? আপনার না এখন কলেজের সময়? আসলে আমি একটা চাকরি খোঁজার উদ্দেশ্যে এখানে এসেছি, আমার একটা চাকরির প্রয়োজন ছিল। কথাটা বলে মাথা নিচু করে রইলাম। আমার কেন যেন হৃদয়টা কেমন ভেঙে পড়লো। আমার মন মানতে চাইলো না, আমার শুধু বারে বারে ওখান থেকে চলে আসতে মন চাইলো, কিন্তু আমি পারছি না। কেন জানি না একটা অদৃশ্য মায়া আমাকে ওখানে দাঁড় করিয়ে রেখেছে। আমি তখন নিজের অজান্তেই মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, এই কার্ডটা রাখুন, আগামীকালকে আমার সাথে আমার অফিসে এসে দেখা করবেন। কথাটা বলে আমি গিয়ে গাড়িতে উঠে ওখান থেকে চলে যেতে লাগলাম। কি মানুষ রে ভাই, কোনো কথা নেই, কোনো রসপস নেই, চুপচাপ শুরু করলো আর চলে গেল। আমি যে তাকে একটা ধন্যবাদ দিব বা কিছু বলবো তা তো কিছু নেই। যাই হোক, আগামীকালকে অফিসে গিয়ে ধন্যবাদ দেব। স্যার এখনো অফিসে আসছে না কেন? কিছুই তো বুঝতে পারছি না। এত সময় তো লাগার কথা না, তাহলে এখনো কেন আসতেছে না? কী ব্যাপার নেহা ম্যাডাম, আপনার মনে হচ্ছে কোনো কিছু চিন্তা করছেন? আমার তো মনে হচ্ছে আপনি স্যারের জন্য চিন্তা করছেন। এত ভালোবাসা স্যারের জন্য, এটা থাকবে তো নাকি নাকি আবার অন্য কেউ এসে নিয়ে যায়? আপনি কিন্তু বেশি কথা বলছেন। কথাটা বলে ওখান থেকে নিজের কেবিনে চলে যাই এবং সবাইকে নিজেদের মতো কাজ করতে বলি। ওই সময় কথাটা মনে পড়লে কেন জানি এমন হয়। স্যার কতটা প্রায়োরিটি দিয়ে মেয়েটাকে এভাবে কথা বলেছে, মেয়েটার কথা শুনেছে। মেয়েটার কথা ভাবলে আমার শরীরে কেমন জানি রাগ উঠে যায়। আমি এমনিতেই মন থেকে স্যারকে ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি। আর একটা বিষয়, আমি কখনো বুঝতে পারিনি যে স্যার আজও কাউকে ভালোবাসে নাকি। কাউকে, কিন্তু সবসময় তাকে দেখলে কেমন জানি মন মরা মনে হয় কিছু নিয়ে জানি চিন্তা করছে। আবিরকে একটা কল করলাম, ফোনটা রিসিভ করে আবির বলে উঠল, হ্যাঁ বল আকাশ, এই তো আমি আসেছি। আজকে ইউএস থেকে যে লোক আসবে তুই জানিস না? আমি আসেছি, কথাটা বলে কলটা কেটে দিই। এরপর আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিই। মেয়েটা এখনো বাসায় আসছে না, আমি চিন্তায় মরে যাচ্ছি। পুরো রাস্তায় এবং কি জায়গা, সব জায়গায় খোঁজ খবর নিয়েছি, আত্মীয় স্বজন সবার কাছে গিয়েছি, সন্ধ্যা হয়ে গিয়েছে, মেয়েটার কোনো খোঁজই নেই। বাসার ভিতরে প্রবেশ করতেই দেখলাম আব্বু আর আম্মু কি জানি চিন্তা করছে। আমাকে দেখে আব্বু জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি বুঝতে পারলাম আমি এত লেট আসার কারণটা। কতগুলো কল করেছি তোকে, একটা ফোনও ধরিসনি। কোথায় ছিলি, কি করছিলি? আমরা কত চিন্তা করছিলাম, তোর কোনো কাজের কোনো প্রয়োজন নেই তোকে। তোকে কে বলেছে কাজ খোঁজার জন্য? তোকে আমি একবারও এসব কিছু করতে বলেছি? আর একবার যদি আমি তোকে দেখি এসব কাজের জন্য তুই বাইরে গিয়েছিস, তাহলে কিন্তু তোর খবর আছে। আব্বু আম্মুকে সত্যি কথা খুলে বললাম না, কারণ যদি এইসব বলি তাহলে তারা আরও বেশি চিন্তা করবে। আমি আর কিছু না বলে রুমে চলে যাই। ওই সময়ের কথাটা ভাবতেছি আর মনে মনে নিজের অজান্তেই হাসতে লাগলাম। লোকটার মধ্যে কেমন জানি না একটা অদ্ভুত মায়া আছে, দেখলেই যে কোনো মানুষ মায়া পড়ে যাবে। অফিসে আসতেই তখনই আকাশ অনেকগুলো প্রশ্ন জুড়ে দিল। তখন ওকে কোনো উত্তর না দিয়ে সোজা হাঁটতে লাগলাম। তখন আকাশ আমার পিছু থেকে ডাক দিয়ে বলে ওঠে, তুই কি চিন্তা করছিস আমি জানি না,
কিন্তু এতটুকু তোর মুখ দেখে আমি বুঝতে পারছি হয়তোবা তুই এখনও ওই মেয়েটার কথা তোর চোখে এমনকি মুখে ভাসতেছে। এসব ভুলে যা বন্ধু, এগুলো আর তোর সাথে। আকাশকে চুপ করে দিয়ে আবারও আকাশের উদ্দেশ্যে বলে উঠি, জানি না বন্ধু, নিজের অজান্তে আমি বারবার কেন ওই মেয়েটার কথাই আমার মনে পড়ে। জানি না, শ্রাবণীকে হারিয়েছি নিজ হাতে, ওকে শেষ করেছি, তারপরে ওর মায়া যেন ছাড়াতে পারছি না। মনে হয় ওই মেয়েটার মধ্যে শ্রাবণী লুকিয়ে আছে, তাই তো আমার ওর কথাই মনে পড়ে। তাহলে সত্যিই কি তাই হলো? অবশেষে তুই মেয়েটার প্রেমে পড়লি? আকাশের কথার উত্তরে আমি বলে উঠলাম, জানি না আমি, কিন্তু আমি এতটুকু চাই তুই যেন আগের মতো একটু হেসে থাকতে পারিস। এর থেকে আমার আর কিছু চাওয়ার নেই। কথাটা বলে ওখান থেকে আমি চলে যাই। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে আমি ওখান থেকে অফিসে চলে যাই। অফিসে মিটিং সেরে বাসায় চলে যাই। বাসায় আসতেই আমাকে দেখে আম্মু আমার উদ্দেশ্যে কিছু বলতে কেউ আর বলো না। আমি রুমে এসে শুয়ে পড়ি। রুমে এসে শুয়ে আছি, তখনই আন্টির কল। ফোনটা রিসিভ করলাম। তখন আন্টি আমার উদ্দেশ্যে বলে উঠলেন, বাবা, ছোটবেলা থেকে তুমি তোমার বন্ধুর সাথে ছিলে, তুমি জানো ও কেমন। সত্যি করে বলো, ওর এমন হওয়ার কারণটা আমি জানি না, কিন্তু তুমি তো জানো, তুমি সবই জানো। তখন আর আন্টিকে আমি কিছু আর লুকাতে পারলাম না। ওনাকে সব কিছু খুলে বললাম। এমনকি ওই দিনের ঘটনার পর থেকে ও যেন কেমন হয়ে গিয়েছে, সব কিছুই বললাম। তাহলে তো ওই মেয়েটাকে আমার দরকার, ওকে আমার চাই। আমার এই ঘরের পুত্রবধূ হিসেবে আমি ওকে নিয়ে আসতে চাই। কিন্তু মেয়েটা ওর থেকে সিনিয়র, আর সব থেকে বড় কথা, ও কেমন জানি না মেয়েটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। আর যখন আমি জিজ্ঞেস করি, ও বলে কিছুই না, আবার নিজের মনেই ভাবতে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছিলাম, তখনই আব্বু আমার রুমে আসে। এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে, তুই এত সকালবেলা রেডি হচ্ছিস যে? আজকে তোর ভার্সিটিতে যাওয়া হবে না। তুই এখানে আজকে থাকবি, কোথাও যেতে পারবি না। আর ভার্সিটি তো এখনো দেরি আছে, তাহলে তুই এখন রেডি হচ্ছিস কেন? তখন আব্বুকে সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পর তখন আব্বু বলে ওঠে, তাহলে তুই এত কিছু কথা গতকাল রাতে আমার কাছে লুকিয়ে রাখলি কেন? ওখানে আম্মু ছিল, আর আম্মু এসব শুনে আমাকে আর বাসা থেকে বের হতে দিত না। এত কিছু হয়ে গেছে, তুই ওই ভদ্রলোকটাকে একবারও ধন্যবাদ জানালি না? আমাদের বাসায়ও তো নিয়ে আসতে পারতি তুই। আরে আব্বু, তুমি কি ভাবছো? উনি কি সাধারণ কোনো মানুষ নাকি? উনি হচ্ছে এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান আবির চৌধুরী। উনি কি আমাদের মতো এমন গরিবের বাসায় আসবে নাকি? আচ্ছা যাই হোক, তুই ওনাকে গিয়ে আজকে ধন্যবাদ জানিয়ে দে। আর হ্যাঁ, আমি বলছি কি, তুই একটু ওনার জন্য নাস্তা বানিয়ে নিয়ে যা। আমার মনে হয় নাস্তা পেলে খুশি হবে, কারণ বড় লোকের মানুষেরা সবসময় বাইরের 5 স্টার হোটেলে নাস্তা করে, কিন্তু তারা বাসার সুন্দর খাবার বোঝে না কেমন। কিন্তু এখন যদি নাস্তা বানাই তখন আম্মুকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। আরে তোর আম্মু একটু বাইরে গিয়েছে কাজের উদ্দেশ্যে। তাহলে তো ভালোই হলো, আমি এই ফাঁকে নাস্তা বানিয়ে নিই। আমি রান্নাঘরে গিয়ে নাস্তা বানাতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে নাস্তা বানানো শেষ, ওনার অফিসে যেতে লাগলাম। কিছুক্ষণ পর অফিসের সামনে এসে পৌঁছালাম, অনেক বড়। আমি একটু ভিতরে প্রবেশ করলাম। দারোয়ান আমাকে দেখে আমাকে আর ঢুকতে দেয়নি। অনেক রিকোয়েস্ট করে ভেতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে তো আমি হাঁ হয়ে তাকিয়ে রইলাম, কারণ ভিতরের জায়গাটা অনেক সুন্দর, এমনকি অনেক বড়। আমি ভিতরে গিয়ে আশপাশ দেখতে লাগলাম। তখনই বের হয়ে আমি দেখতে পারলাম সেই দিনের মেয়েটাকে দেখে শরীরটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। মাথাটা এখনও কেমন জানি ভন ভন করছে। ওকে দেখে তখনই চিৎকার করে উঠলাম, এই মেয়ে, তোমার তো সাহস কম না? তোমাকে এই অফিসের ভিতরে প্রবেশ করতে কে দিয়েছে? দারোয়ান, সিকিউরিটি, ওরা সবাই কোথায় গিয়েছে? একটা কেউ চাকরিতে রাখবো না, সবাইকে চাকরি থেকে বের করে দিব। আসলে ওনাদেরকে কিছু বলবেন না, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করে এখানে প্রবেশ করেছি। চুপ করো খ্যাত। আর কি একটা গরিবের মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার মুখের সামনে কথা বলার? তুমি জানো আমি কে? এবং তুমি এখানে প্রবেশ করে আমাদের পুরো জায়গাটা নোংরা করে ফেলেছ। আশেপাশে যত স্টাফ ছিল সবাই কথাগুলো শুনেই সামনে চলে আসে। এরপর সবাই মাথা থেকে পা পর্যন্ত আমার দিকে ভালোভাবে তাকিয়ে দেখলো। অনেকে আমাকে দেখে হাসাহাসি করতে লাগলো। তখনই মেয়েটা আবারও রাগী গলায় বলে ওঠে, স্যার দুটো কথা বলেছে, তার জন্য মনে হয় অনুদান নেওয়ার জন্য এখানে চলে এসেছে। আরে তুমি ওই সময় বলতে, তোমাকে কিছু টাকা দিয়ে দিত, তার জন্য তোমার অফিসে আসার কি দরকার ছিল?
আমি মাথা নিচু করে শুধু চোখ দিয়ে পানিই পড়ছে আর মেয়েটা আমাকে অপমান করে যাচ্ছে। তখন আমি মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, আসলে আমি আবির স্যারকে ধন্যবাদ দেওয়ার জন্য এখানে এসেছিলাম আর ওনার জন্য নাস্তা নিয়ে এসেছি। মেয়েটার কথা শুনে আমার রাগ আরও দ্বিগুণ বেড়ে গেল। কত বড় সাহস ওর! আবিরের জন্য নাস্তা বানিয়ে নিয়ে এসেছে। এইটা শুনে মেয়েটার কাছ থেকে আমি নাস্তার বাটিটা নিয়ে নিচে ফেলে দেই। মেয়েটা আমার হাত থেকে বাটিটি নিয়ে নিচে চলে যায়, নিচে ফেলে দেয়। এটা দেখে তো আমি হাঁ হয়ে তাকিয়ে রইলাম। তখন মেয়েটা আমাকে তাচ্ছিল্যমার কথা বলে ওঠে, তোমার এসব সস্তা খাবার খাওয়ার জন্য আমাদের আবির স্যার বসে আছে নাকি? ওনার মতো এত বড় একজন ব্যক্তি তোমার এত সাধারণ খাবার খাওয়ার জন্য বসে নেই। যাও, এক্ষুনি বেরিয়ে যাও। এবং এটা আমার কথা নয়, এটা আবির চৌধুরীর কথা। আমার খুব রাগ হলো মেয়েটার উপরে, এমনকি আবির চৌধুরীর উপরেও। এখন ঘৃণা হতে লাগলো, কারণ আজকে গরিব বলে ওনারা আমাকে মানুষ বলে মনে করলো না। এটা ভেবে আমি কান্না করতে করতে অফিস থেকে বেরিয়ে গেলাম। অফিসের ভেতর প্রবেশ করতেই সব কিছু শুনতে এমনকি দেখতে পেলাম। এখন কি করবো আর কি বলবো? আবির যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে কি বলবো? ও তো বলেছে সকালবেলা মেয়েটা আসবে, কিন্তু এইভাবে যে তাড়িয়ে দিবে নেহা তা ভাবতে পারিনি আমি। এসব ভাবছি তখনই দেখলাম হাতের ফোন বেজে ওঠে, আর ফোনটা অন্য কারণে আবিরের। ফোনটা রিসিভ করলাম, তখনই আবির ওপাশ থেকে বলে ওঠে, তুই কি অফিসে গিয়েছিস? তোকে যে কাজের জন্য পাঠিয়েছি ওটা হয়েছে নাকি? আসলে তোকে কি বলবো, আমি বাধ্য হয়ে সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে তখনই আবির কলটা রেখে কেটে দেয়। নেহার সাহস কী করে হয় এমন একটা কাজ করার? কথাটা ভেবে গাড়িটা চালিয়ে আবার অফিসের সামনে এসে পৌঁছালাম। এরপরে আমি আমার কেবিনে গিয়ে নেহাকে ডাকলাম। তখনই নেহা আমার কেবিনে আসে আর বলে ওঠে, জি স্যার, আজকে সব কিছু মিটিং এবং কি কোথায় কি করতে হবে সব কিছু রেডি আছে। আপনি 10টার পরে আমার সাথে যাবেন। কথাটা বলে আমি রুম থেকে বের হব, তখনই পেছন থেকে ডাক দিয়ে বলে ওঠে, দাঁড়াও, এখানে বসো। কথাটা বলতে নেহা এখানে বসে পড়ে। এরপর ওর উদ্দেশ্যে বলি, কাগজটা হাতে নাও আর কলমটা নাও, এখানে কিছু লেখা লেখো। আপনি বলুন, আমি প্রিন্ট করে নিয়ে আসছি, সমস্যা নেই। না, তুমি লিখবে। কথাটা বলতে নেহা একদম বসে পড়ে আর চুপ করে দাঁড়িয়ে রইল। আমার চোখে রাগও দেখে ভয় পেয়ে যায়, আর কিছু বললো না। তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, তুমি লেখো যে আমি যা করেছি আসলে খুবই অন্যায় করেছি। এটা আমার একদমই করা উচিত হয়নি। আমাদের অফিসে একটা রুলস থাকে, সেটা আমি অমান্য করেছি। তার জন্য আসলে আমি ক্ষমা চাচ্ছি। আমি যা যা বললো সব কিছুই লিখলাম। তখনই উনি আমার উদ্দেশ্যে বলে ওঠে, এখানে লেখ। মানে স্যার, আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। সেটা হচ্ছে তুমি আর এখানে, তুমি তোমার এখানে সাইনটা দাও। কথাটা শুনে প্রচণ্ড পরিমাণ আমার রাগ উঠে যায়। তাই আমি টেবিলের মধ্যে টাচ করে হাতটা সরিয়ে ওর উদ্দেশ্যে বলে উঠি, হ্যাঁ তুমি আমার খুবই পুরনো বিশ্বস্ত, তাই আমি তোমাকে কিছু বলতে পারলাম না, কারণ তুমি দীর্ঘদিন ধরে এই কোম্পানিতে আছো। কিন্তু তুমি হয়তো বা জানো এই কোম্পানিতে একটা কিছু নিয়ম আছে। বাইরে থেকে যদি কেউ এখানে আসে তাকে অনেক যত্ন সহকারে রাখা হয়, তাকে নিজেদের মেহমানের মতো আচরণ করা হয়। কিন্তু তা তুমি করোনি। সকালে একটা মেয়ে এসেছিল, কিন্তু তুমি তার সাথে খারাপ ব্যবহার করেছো। আর আমি চাই তুমি তাকে এখন নিজে গিয়ে তার কাছে ক্ষমা চাইবে। কথাটা বলে আমি অফিস থেকে বের হয়ে গেলাম আর বাসায় যেতে লাগলাম। নিজের অজান্তে কেন এমন লাগছে জানি না। গাড়ি চালিয়ে আমি নীরার বাসার সামনে এসে পৌঁছালাম। কলিং বেল দিতেই, এই যে ফ্রেশ মেকানিক, অবশেষে তুমি এসেছো। সেই কখন থেকে তোমাকে কল করেই যাচ্ছি, কিন্তু ফোন রিসিভ করছো না তোমরা। গতকাল আমাকে ফ্রিজ ঠিক করে দিয়েছো, দেখো ফ্রিজ এখন আর চলে না। তোমরা কি ঠিক করেছো? না মানে আসলে আমাকে কিছু বলতে না দিয়ে তখনই বৃদ্ধ মহিলা আবারও আমার উদ্দেশ্যে বলে ওঠে, দেখো আমি কিন্তু দ্বিতীয়বার তোমাকে আর কোনো টাকা দিতে পারবো না। এদিকে আসো, ফ্রিজ এখানে। আর কি এখানে দাঁড়িয়ে কথা বলছো? জুতা খুলে ভিতরে আসো। উনি আমার কোনো কথাই শুনো না। আমি তো কিছু বলতে পারলাম না। উনি আমাকে ওখানে নিয়ে গেল। আমাকে নিয়ে গিয়ে, আরে আমি তো খেয়াল করিনি, তুমি কিছুই তো নিয়ে আসোনি। জানতাম এমন কিছুই হবে। আচ্ছা এখন উপরে ওঠো আর জিনিসপত্রগুলো নামিয়ে নাও। টাকা কিন্তু কম নেবে, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, কিন্তু আমি দিচ্ছি, তার জন্য বুঝতে পেরেছি তো। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। তখনই উনি আমার উদ্দেশ্যে বলে উঠল, কি হলো তাড়াতাড়ি রইলে কেন? জিজ্ঞেসপত্র, এবার ফ্রিজটা খোলো।
কখনো তো এসব কাজে আমি হাত লাগাইনি। আর এগুলো কি কি আমি জানিও না। এরপরও ইউটিউব দেখে দেখে আমি কাজ করতে লাগলাম। নিজের পরিচয়টা তো আর এখানে দেওয়া যায় না। ভালোভাবে ঠিক করো আর যেন নষ্ট না হয়। আর হ্যাঁ, কিছু একটা বলতে গিয়ে আর বললে না। না কিছু না, আমি আর কিছু বললাম না। মন খারাপ করে বাসায় যাচ্ছিলাম, তখনই দেখলাম আব্বু ঠেলা গাড়ি টানছে। এটা দেখার পর আমার পায়ের নিচ থেকে মাটি চলে যেতে লাগলো, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। না, এমন কষ্ট আমি আব্বুর আর দেখতে পারবো না। সন্তান হয়ে বাবার এমন কষ্ট করা আমি দেখবো কী করে? বাসার ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে আমি তো ভূত দেখার মতো দাঁড়িয়ে আছি, কারণ আবির চৌধুরী যিনি কিনা কাজ করছে আমাদের বাসায়, তাও আবার ফ্রিজ ঠিক করছে। তখনই আম্মু আমাকে দেখে এক গ্লাস পানি নিয়ে আমার সামনে এসে বলে ওঠে, দূর থেকে এসেছি, পানিটা খেয়ে নে। আর হ্যাঁ, ছেলেটা অনেক ভালো, অনেক যত্ন সহকারে কাজ করছে। দেখ কত সময় নিয়ে কাজ করতেছে, কিন্তু মাথায় সমস্যা আছে। আসার সময় ওর কিছুই নিয়ে আসেনি, তাই বলেছে টাকা কম দেব। আম্মুর হাতে থেকে পানির গ্লাসটা নিয়ে ঢক ঢক করে সবগুলো পানি খেয়ে ফেললাম। এই যে আপনার ফ্রিজ ঠিক হয়ে গিয়েছে। কথাটা বলে পেছন ফিরে তাকাতেই দেখলাম নীলা দাঁড়িয়ে আছে। তখনই আমি এগুলো ফেলে দিলাম। না মানে আসলে আম্মু, তোমার মাথা ঠিক আছে? তুমি কাকে দিয়ে কি করেছো? তুমি জানো উনিকে? তুই আবার পাগল হলি নাকি? কি সব বলছিস তুই? আসলে সরি স্যার, আমার আম্মু একদমই বুঝতে পারেননি, আপনাকে চিনতে পারেনি, তার জন্যই এমন কিছু হয়ে গিয়েছে। আমাদেরকে দয়া করে ক্ষমা করবেন। না না না, এখানে ক্ষমা চাওয়ার কি আছে? আমাকে তো কেউ জানে না, তাই হয়তো বা এমনটা হয়েছে। আমি অফিসের মধ্যে যা হয়েছে সব কিছু শুনেছি, এবং কি এও যে ক্ষমা চেয়ে তোমার কাছে ক্ষমার কাগজ পাঠিয়েছে। আম্মুকে সব কিছু খুলে বলতে আম্মু পাগলের মতো চেয়ার নিয়ে বসে পড়ে ওঠে। হে আল্লাহ, দেখো কাণ্ড আমি কি করেছি। আমি না জেনে না বুঝি ওনাকে যে কি করেছি। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আমি আসলে আরে আপনি আমার মায়ের মতো, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? এসব বলে আমাকে লজ্জা দেবেন না। আসলে আমি নীলার কাছে এসেছি। তখনই আমি নীলার হাতে একটা কাগজ দিয়ে বলে উঠি, আসলে ওই সময়ের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আর এটা হচ্ছে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। তুমি আমার কাছ থেকে ক্ষমাস্বরূপ এটা গ্রহণ করো প্লিজ। আর আগামীকালকে থেকে আমার অফিসে আসবে। কথাটা বলে ওখান থেকে আমি চলে যেতে লাগলাম। পেছন ফিরে তাকাতে দেখলাম নীলা আমার দিকে এক করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে তো আমি অনেক খুশি, অবশেষে আমি চাকরিটা পেয়েছি। সবচেয়ে বড় কোম্পানি, যেখানে চাকরি পাওয়ার জন্য হাজারো লাখো মানুষ অনেক চেষ্টা করে, তারপরেও তাদের মধ্যে 1-2 জন ছাড়া কেউ আর চাকরি পায় না। আমি ওখানে একদম সরাসরি চাকরিতে জয়েন করব আগামীকাল থেকেই। মনের মধ্যে একটা প্রশান্তি হাসতে শুরু করলো। নিজের অজান্তে একটা হাসি দিলাম। এরপর বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি শুয়ে পড়লাম। আমাকে বলে, কিন্তু আমি কোনো কিছু শুনি না, তাই আম্মু আর বাধ্য হয়ে আমাকে জোর করে না। আব্বু আম্মুকে সব কিছু খুলে বলি, এমনকি তারা সবাই অনেক খুশি আমার এই চাকরিটা কথা শুনে। আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। কী করবো বুঝতে পারছি না। তখনই একটা কালো গাড়ি আমার সামনে এসে দাঁড়ায়। ওখান থেকে একটা ছেলে গাড়ি থেকে নেমে আমার সামনে এসে বলে ওঠে, এই যে আপনি কি কোথাও যাচ্ছেন? এই সময় তো এখানে আর গাড়ি আসবে না, কারণ আজকে তো একটা গন্ডগোল হচ্ছে, তার জন্য এখান থেকে গাড়ি পাবেন না। আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি। না লাগবে না, ধন্যবাদ, আমি সামনে হেঁটে চলে যেতে পারবো। আমাকে আগে আইডি কার্ডটা দিয়ে রেখেছিল। আমার উদ্দেশ্যে আবার বলে ওঠে, আপনি হয়তো বা আমাকে খারাপ লোক ভাবছেন বা খারাপ ছেলে ভাবছেন, আসলে এমন না। আসলে কাউকে বিপদে দেখলে সাহায্য করতে আমার ইচ্ছে করে, আর যদি মেয়ে মানুষ হয় তাহলে তো ভালো না। তার জন্য আপনার আইডি কার্ড দেখে আমি বুঝতে পারলাম আপনি এবি গ্রুপ ইন্ডাস্ট্রিজে যাবেন। আর আপনাকে বলতে চাই, আমি ওখানে ম্যানেজারে আছি। আপনি মনে হয় নতুন জয়েন হয়েছেন, তাই কোম্পানিতে। বিশ্বাস না হলে আপনি আমার আইডি কার্ড দেখতে পারেন। কথাটা বলেই ছেলেটা তার আইডি কার্ড আমার হাতে দেয়। তারপর আইডি কার্ডটা দেখে আমি আবার বিশ্বাস করলাম। এরপর ছেলেটার ভালোভাবে তাকিয়ে দেখলাম, না দেখতে খারাপ মনে হলো না, তাই আমি ছেলেটার সাথে গাড়িতে উঠে বসলাম। মেয়েটাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি। এত মায়াবী চোখ আর এত মায়াবী চেহারা নিয়ে কেউ কিভাবে জন্ম নিতে পারে? যাই হয়ে যাক না কেন, মেয়েটাকে আমার নিজের করে নিতেই হবে। ওকে যে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। অফিসের সামনে আসতে তখনই দেখলাম নীলা একটা ছেলের হাত ধরে গাড়ি থেকে নামছে। এটা দেখার পর কেন জানি না নিজের অজান্তে সুইটা রেগে ফায়ার হয়ে যায়, চোখ দুটো লাল হয়ে আসে। তখনই পেছন থেকে আমার এমন অবস্থা দেখে আকাশ আমার উদ্দেশ্যে বলে ওঠে,
আমি বুঝতে পারছি না তুই এমন করছিস কেন। আমি লক্ষ্য করলাম যখন মেয়েটা একটা ছেলের সাথে এসেছে, তুইটা দেখার পর তোর রাগ যেন নিমিশেই চলে এসেছে। এসবের মানে কি? তোকে কে বলেছে আমি ওকে দেখে রাগ করেছি? আর তুই একটু বেশি কথাই বলিস। কথাটা বলে আমি রাগ করে ওখান থেকে অফিসের ভিতরে চলে আসি। একটু পর আমি বিল দিতে তখনই পিয়ন আমার রুমে আসে। তখন আমাকে বলে যে নীলাকে আমার কেবিনে আসার জন্য। আজকে ভিতরে প্রবেশ করে আমি কার্ড দেখিয়ে ভিতরে প্রবেশ করি। এরপর একটা ছেলে এসে আমাকে আমার কেবিনটা দেখিয়ে দেয়। কিছুক্ষণ পর একটা পিয়ন এসে আমাকে বলে স্যারের কেবিনে যাওয়ার জন্য। কথাটা বলে আমি ভিতরে প্রবেশ করতেই তখনই আমার সামনে এসে আমি নিজের হুঁশ হারিয়ে ফেললাম। নিজের অজান্তে আমি ওর হাতটা চেপে ধরে দেয়ালের সাথে শক্ত করে আটকে ধরে রেখে ওর উদ্দেশ্যে বলে উঠি, তোমাকে এখানে চাকরি করতে দিয়েছি কাজ করার জন্য। তার মানে এই না যে তুমি ছেলেদের সাথে এভাবে চলাফেরা করবে আর নিজের ইচ্ছা মতো। উনি আমাকে খুব শক্ত করে চেপে ধরেছে। আমার হাত প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। ওনার কথা শুনে আমি বুঝতে পেরেছি আমি ছেলেটার সাথে আসার কারণে উনি রাগ করেছে, কিন্তু তার কারণটা জানি না। প্রচণ্ড পরিমাণ আবার ব্যথা করছে, তাই আমি ওনার উদ্দেশ্যে বলে উঠি, আমার খুব লাগছে, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার হাতে খুব ব্যথা করছে। তখনই মনে হলো আমি ওর হাত শক্ত করে ধরে আছি। আমার হাতের চাপের কারণে ওর কাচের চুড়িগুলো সব ভেঙে গিয়েছে এবং কি ওর 2-1টা চুড়িও ওর হাতে গজে গিয়েছে, যার কারণে ওর হাত থেকে রক্ত পড়ছে। আমি নিজেকে স্বাভাবিক করে নিজেকে বোঝাতে পারলাম না আমি কি ওর সাথে একটু বেশিই করছি না। আসলে সরি। কথাটা বলে পিয়নকে ডেকে ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বলি। এরপর ওখান থেকে সোজা আমি বাসায় চলে আসি। তখনই একজন পিয়ন এসে আমার হাতে ব্যান্ডেজ করে দেয় আর বলে ওঠে, তার কখনো এমন ব্যবহার করে না। তুমি কি এমন কিছু বলেছো যার জন্য স্যার রেগে গিয়েছে? আমি জানি না আপনাদের খচ্চর এমন স্যার এমন করলো কেন আমার সাথে। প্রথমে তো ওনাকে দেখে আমার হিরোই মনে হয়েছে, এখন তো মনে হচ্ছে উনি একজন মস্ত বড় একজন ভিলেন। এতটা স্যার কখনো রেগে যায়নি, কিন্তু আজকে কেন এমন রেগে গিয়েছে? স্যার একটু আগে আমাকে ফোন করে বলেছে আপনাকে বাসায় চলে যেতে বলল। আমার সাথে হচ্ছেটা কি কিছুই বুঝতে পারছি না। বারবার কেন শুধু মেয়েটার কথাই মনে পড়ে। ও যদি কারোর সাথে মেলামেশা করে আমার কেন তো রাগ হয় বুঝি না। কেন আমার এতটা খারাপ লাগছে? ওর সাথে এমন ব্যবহার কেন করলাম আমি? বাবা, তোর কি হয়েছে? আমি তোর মা, আমি কখনো তোর কষ্ট দেখতে পারি না। আমাকে খুলে বল তোর কি সমস্যা? না মা, কিছু হয়নি। কথাটা বলে ছাদে চলে গেলাম। বুকের কষ্টগুলো কখনো কাউকে বোঝাতে পারেনি। আম্মু আমার কষ্টগুলো সহ্য করতে পারবে না, তাই কখনো আম্মুকে আমার হৃদয় ভাঙা কষ্টগুলো কখনো বোঝাতে পারেনি। ওর কষ্টগুলো আমি বুঝতে পেরেছি। আমি ওর মা, যদি না বুঝি তাহলে কে বুঝবে? যাই হয়ে যাক না কেন, আমি ওই মেয়েটাকে আমার ঘরের পুত্রবধূ করে নিয়ে আসব। তখনই দেখি আন্টির কল, মানে আবিরের আম্মু কল করেছে। ফোনটা রিসিভ করে সালাম দিলাম। তখনই উনি আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি কোনো কিছু শুনতে চাই না। আমি এখনই ওই মেয়েটাকে নিয়ে আসতে চাই। তুমি যে মেয়েটার কথা বলেছ, আর আমি আজকে ওকে দেখে বুঝতে পেরেছি ওর কষ্টগুলো আমি বুঝি, কারণ আমি ওর মা। তাই এখনই তুমি আমার সাথে ওদের বাড়িতে যাবে। ছোটবেলায় আমার মা মারা যায়, আমি বাবার কাছে বড় হয়েছে। তার থেকেও বেশি ভালোবাসা পেয়েছি আবিরের মায়ের কাছে। তাই আবিরের মা আমার নিজের মায়ের মতো, তাই কখনো আমি আবিরের মায়ের কথা অমান্য করতে পারি না। আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতেই তখনই দেখলাম রাস্তার মাঝখানে অনেকেই জড়ো হয়ে দাঁড়িয়ে আছে আর অনেকে অনেক কথাই বলছে। সবাইকে সরিয়ে আমি ভিতরে প্রবেশ করে দেখি আমার আব্বু আর আম্মু তাদের দুজনকে সামনে দাঁড় করিয়েছে। দেখ, তুই আমাকে ওই দিন অনেক অপমান করছিস, তোর বউ আমাকে অপমান করেছে, আর ছাড় দিব না। এখানে যত যা আছে সব কিছু নামিয়ে ফেল। আমার সময় শেষ, আমি আর সময় দিতে পারবো না, হলে আমি এখন সব কিছু নামিয়ে ফেলবো। ভাইজান, আপনি আমার সাথে এমন করবেন না। আমার একটা মেয়ে আছে, বিয়ের বয়সী। এই সময় যদি আপনি আমার বাড়িটা নিয়ে যান, তা আমি আমার মেয়েকে নিয়ে গাছতলা ছাড়া আর কোথায় যাওয়ার মতো আমার জায়গা নেই। এসব কোথায় আর চিড়ে ভিজবে না। ভাই, আমি তোমার 2টা পা জড়িয়ে ধরছি, দয়া করে তুমি এমন কাজ আমাদের সাথে করতে পারো না। তখনই আব্বুকে পা দিয়ে লাথি দিয়ে ফেলে দেয় চাচা। এটা দেখার পর আমি দৌড়ে এসে আব্বুকে জড়িয়ে ধরি। তখন আম্মু কান্না করতে লাগলো। আকাশকে নিয়ে আমি ওই গলির ভিতরে গাড়ি নিয়ে গেলাম। তখন দেখলাম অনেকগুলো লোক জড়ো হয়ে কি জানি করছে। আমাদের গাড়ি দেখে আমাদেরকে সাইড দেয়।
আমি আর আকাশ দুজনের নামতে মেয়েটার দিকে আকাশ তাকিয়ে দেখিয়ে দেয়। আন্টি আর আমি দুজনে ভেতরে যাই, এরপর সবার কাছ থেকে শুনতে পারি সব কিছু। তখনই দেখলাম লোকটা আবারও নীলার উদ্দেশ্যে বলে ওঠে, আমাকে যদি আজকের মধ্যে টাকা না দিতে পারোস তাহলে এই বাড়ি আমি দখল নিব, আর এর থেকে আমি অন্য কোনো কথা শুনতে চাই না। চাচা, আপনি আমাদের সাথে এমনটা করবেন না দয়া করে। আমি একদিনের মধ্যে এতগুলো টাকা কোথায় পাবো? আমাকে কে দিবে? আমি দিব তোমাকে টাকা। কথাটা বলতেই পেছন ফিরে তাকিয়ে দেখলাম একজন মাঝবয়সী বৃদ্ধ মহিলা কথাটা বলল। তখন উনি আমার সামনে এগিয়ে আসে, তারপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি দিব তোমাকে টাকা, সব টাকা দিব তোমাকে। বাবা, এই ফকিরের জন্য আপনি টাকা দিবেন? আপনি কে যে এতগুলো টাকা দিবেন? আর আপনার কাছে টাকা আছে তো? কথাটা শুনে মাথা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যায়। তাই পকেট থেকে পিস্তলটা বের করে ওর মাথায় ধরতেই তখনই আন্টি বলে ওঠে, ওরা ছোট লোক, কম বোঝে, ওদেরকে বোঝানোর প্রয়োজন নেই। আরে ভাই, রাগ করছেন কেন? আমি তো এমনি বললাম। আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা অনেক ধনী পরিবারের, কিন্তু আপনারা যে এতগুলো টাকা দিবেন তার জন্য আর কি। তুই চুপ কর, তোর সাথে কোনো কথা বলছি না। তখনই আন্টি মেয়েটার সামনে গিয়ে বলে ওঠে, তোমাকে এই বিপদের হাত থেকে আমি বাঁচাতে পারি, কিন্তু একটা শর্তে। তুমি যদি আমার শর্ত মেনে নাও তাহলে আমি অবশ্যই তোমাকে সবগুলো টাকা দিব। প্রয়োজন নেই, আমি আমার মেয়েটাকে হারাতে চাই না। আমি আমার মেয়ের জন্য আমি টাকা নিতে চাই না, দরকার নেই। এমন টাকা প্রয়োজন হলে আমরা রাস্তায় চলে যাব। আম্মু, তুমি কথা বলো না। আপনি বলুন, আপনার কি কাজ করতে হবে? আপনার সবগুলো শর্ত আমি রাজি আছি। তারপরও আমি এই বিপদের হাত থেকে আমি আমার বাবা মাকে বাঁচাতে চাই। আমি চাই না যে আমার বাবা মা বৃদ্ধ বয়সে আর রাস্তায় নামুক। বেশি কিছু করা লাগবে না, শুধু তোমাকে আমার সাথে আমার বাড়িতে যেতে হবে আর আমার ছেলেকে বিয়ে করতে হবে। আচ্ছা, ছেলেকে? আপনার ছেলেকে? তখনই পেছন থেকে একটা ছেলে ডাক দিয়ে বলে ওঠে, আবির চৌধুরী, তোমাকে বিয়ে করতে হবে তাকে। তুমি যদি এই শর্তে রাজি হও তাহলে তোমাদের বাড়ি না, এমনকি তোমার বাবার আগে যা ছিল সব কিছু তুমি ফিরিয়ে পাবে। আমি আপনার শর্তে রাজি আছি। আমি আমার বাবা মায়ের জন্য সব কিছুই করতে পারবো। আমার কথা শুনে আব্বু আম্মু কান্না করতে লাগলো। তারা অনেকবার আমাকে বোঝানোর চেষ্টা করেছে। তারা মনে করেছে আমাকে ব্যবহার করার জন্যই তারা নিয়ে যাবে, কিন্তু তাদেরকে বোঝানোর পরও তারা কান্না করছে। আকাশ ওকে বুঝিয়ে দাও সব কিছু, আর তুমি আমার সাথে চলো। আমি গাড়িতে উঠে বসি। গাড়ি নিজের আপন গতিতেই চলতে লাগলো। কিছুক্ষণ পর একটা বিশাল বাড়ির সামনে এসে গাড়িটা থামলো। আমি গাড়ি থেকে নামলাম। তখনই আমার সঙ্গে বৃদ্ধ মহিলাটা আমার সাথেই নামলো। তারপর আমার উদ্দেশ্যে বলে উঠলো, দাঁড়িয়ে কি দেখছো? আজকে থেকে এ বাড়িটা তোমারই, কারণ এটার মালিক তুমি হবে। চলো। আমি ওনার কথা কিছুই বুঝে উঠতে পারছি না। উনি কেন আমার সাথে এমনটা করছে, আর কেনই বা আমাকে ওখান থেকে নিয়ে এসেছে? ওরা ছেলের সাথে বিয়ে দিতে চাই বা কেন? আমি বাড়ির ভিতরে প্রবেশ করতেই আমি তো যেন স্বপ্নের দেশে হারিয়ে গিয়েছি। এত সুন্দর বাড়ি আমি মনে হয় জীবনেও দেখিনি। আমি যেন এখন একটা স্বর্গের বাড়িতে আছি। নিচে কি জানি কিসের শব্দ। তাহলে এসব শব্দ শুনে আমি নিচে নামতে দেখলাম নীলা আম্মুর সামনে দাঁড়িয়ে আছে। তখনই আম্মু আমার উদ্দেশ্যে বলে ওঠে, বাবা, আমি তোকে একটা কথা বলতে চাই, আশা করি তুই আমার কথাটা রাখবি। নীলা, তুমি এখানে কি করো? আমাদের বাসায় তুমি কেন এসেছো? আর কি দরকারে এসেছো? আর আম্মু, তুমি কি বললে? আমি চাই তুই নীলাকে বিয়ে কর। আমি ওকে পছন্দ করে নিয়ে এসেছি তোর জন্য। কথাটা শোনা মাত্রই আমার পুরো শরীরটা যেন বিদ্যুতের মতো চমকে উঠলো। আমি আম্মুর উদ্দেশ্যে বলে উঠি, আম্মু, তুমি হয়তোবা ভালো করে জানো আমি কখনো বিয়ে করব না, আর কখনো কোনো মেয়েকে আমার জীবনসঙ্গী হিসেবেও মেনে নিতে পারবো না। আকাশ শিখিয়ে দিয়েছে অভিনয় করা লাগবে, তাই আমি অভিনয় করে হার্ট অ্যাটাকের অভিনয় করলাম আর জ্ঞান হারানোর একটা অভিনয় করলাম। তখনই আম্মু অজ্ঞান হয়ে যায়। আমি আম্মুকে ধরে এরপর হসপিটালে নিয়ে যাই। আমি বাইরে দাঁড়িয়ে আছি, পাশে নীলা। আমার টেনশন হচ্ছে। তখনই আকাশ আমার কাছে এসে বলে ওঠে, আন্টির জ্ঞান ফিরেছে আর ডাক্তার বলেছে ওনাকে কোনো ধরনের কোনো চিন্তা না দিতে, না হলে এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। আর উনি যা বলে সব কিছু মেনে নিতে বলেছে, না হলে অনেক বড় ধরনের অনেক কিছু হয়ে যেতে পারে। উনি দুনিয়া থেকেও চলে যেতে পারে। বুকটা কেঁপে ওঠে, কারণ দুনিয়াতে আমার মাঝার আর কেউ নেই। আমি তাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। আম্মুর জন্য সব কিছু করতে পারবো। আমি আম্মুর কেবিনে যাই। তখন আম্মুর সামনে যেতেই আম্মু আমার সামনে থেকে মুখটা ফিরিয়ে নেয়। তুই আমার ছেলে না, আমি আজ থেকে
তোর সাথে কথা বলতে চাই না। আমার ছেলে শুধু আকাশ, আর তোকে আমি চিনি না। তুই আমার সামনে থেকে চলে যা। যে ছেলে মায়ের কথা শোনে না। আমার কথা শুনে আম্মুর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এরপর আম্মুর উদ্দেশ্যে বলে উঠি, তুমি জানো, তুমি যদি কষ্ট পাও তোমার থেকে দ্বিগুণ কষ্ট আমি পাই। তুমি জানো তোমার কখনো কোনো কথা আমি অমান্য করিনি, কিন্তু তারপরে তুমি আমার কষ্টগুলো বুঝেও তুমি এটা করছো। আমি কিছু শুনতে চাই না। ঠিক আছে, তুমি যেহেতু চাও তাহলে তাই হবে। আমি নীলাকে বিয়ে করব। আমার সাথে যে কার বিয়ে হয়েছে, আমি ওনাকে পছন্দ করি কি না, কিন্তু বিয়েটা হয়েছে। কিন্তু কী কারণে আর কী জন্য ওনার এত কষ্ট তা আমি জানি না। আমি বাসর ঘরে বসেই আছি, এখনও খাটাস ভিতরে প্রবেশই করছে না। আমি একাই এখানে বসে আছি। আবির ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর হাতে মদ। আমি ওর কাছে গেলাম, এরপর ওর হাত থেকে সরিয়ে ওর উদ্দেশ্যে বলে উঠি, পাগল হয়ে গেছিস নাকি? আজকে তোর বিয়ে হয়েছে আর তুই এসব কেন করছিস? জানি না ভাই, মেয়েটার সামনে গেলে দুর্বল হয়ে যায়। এরপরও আম্মু কেন ওর সাথে আমার বিয়েটা এভাবে দিয়ে দিল, ওই বিশ্বাসঘাতক মেয়েটার কথা বারবার মনে পড়ে যায়। কিন্তু ওকে আমি ভালোবাসতাম, ওর সাথে ওর মিলটা খুবই কাছাকাছি। ওকে দেখলে আমার কেমন জানি না মায়া লাগে, আর কিছু সময় পর আমার রাগ আবার উঠেও যায়। দেখ ভাই, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কখনোই পারবো না ওকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে। আমাদের কথার মধ্যে তখনই আম্মু চাঁদের উপরে প্রবেশ করে। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, মেয়েটা একা রুমে বসে আছে, আর তুই ওখানে ছাদে দাঁড়িয়ে আছিস। যা রুমে যা। আম্মুর কথা শুনে আমি রুমের ভিতরে প্রবেশ করলাম। পুরো রুম দেখি অন্ধকার হয়ে আছে। আমি ভিতরে প্রবেশ করে দেখি মেয়েটা খাটের উপর বসে আছে। মেয়েটার উদ্দেশ্যে বলে ওঠে, আমি আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না, কারণ আমার একটা অতীত আছে। আমাকে আম্মু এর আগে সব কিছু খুলে বলেছে, ওনার অতীতের সম্পর্কে, ওনার সাথে কী ঘটেছে। আর ফোনে কান্না করে বলেছে ওনার ছেলেকে যেন আমি নিজের করে এমনকি ঠিক রাস্তায় নিয়ে আসতে পারি। আমি আম্মুকে কথা দিয়েছি যে ওনার ছেলেকে আমি ঠিক রাস্তায় নিয়ে আসবো। পিচিকে আজকে দেখিয়ে নিব। তখনই রুমের ভিতরে প্রবেশ করে। কথাটা বলতেই মাথা গরম হয়ে যায়, তাই পেছন থেকে একটা ছুরি নিয়ে। কথাটা বলা মাত্রই মেয়েটা খাট থেকে নেমে আমার গলায় ছুরি ধরে বলে ওঠে, আপনার সমস্যা কি? আপনি যা বলবেন তাই হবে নাকি? আমি এখন আপনার বিয়ে করা বউ, আমি যা বলবো তাই হবে। আপনি দেখেন না, সিংহ সবসময় বাইরে সিংহর রাজত্ব চলে, আর ঘরে সবসময় তার বউয়ের চলে। আপনি এটা কি করছেন? এইভাবে ছুরি তুলছেন কেন? আমার তো লেগে যাবে। আমি আপনার সিনিয়র, তাই বেশি প্যাপা করলে কিন্তু এখনই খবর করে দেব। আমার কিন্তু ভয় লাগছে। প্লিজ এটা সরান আমার সামনে থেকে। আর সত্যি বলতে বিশ্বাস করুন, আমার জীবনে কিছু ঘটে গিয়েছে যার জন্য আমি কোনো মেয়েদেরকে বিশ্বাস করতে পারি না। কথাটা শোনা মাত্রই আমি ওকে শক্ত করে হাত দুটো ধরে ওর উদ্দেশ্যে বলে উঠি, সব সময় যে এইভাবে সবাই একরকমই হবে তা না, বুঝতে পেরেছেন? সবাইকে একরকম ভাববেন না। আর আমি এখন আপনার স্ত্রী, আমি যা বলবো তাই হবে, বুঝেছেন? মেয়েটার চোখের দিকে তাকাতেই আমি যেন আরো দুর্বল হয়ে গেলাম। ওকে যেন আরো অপরূপ সুন্দর লাগছে। আমি যেন নতুন করে আবারও মেয়েটার প্রেমে পড়ে গেলাম। আমি আপনার অতীত সম্পর্কে সব কিছুই জানি, আর সব কিছু জেনেই আমি চাই আপনার জীবনটাকে আবার নতুন করে গুছিয়ে তুলতে। আমি পারবো না। আপনি পারবেন না, আপনার বাপ পারবে। কথাটা বলে আমি ওনাকে খাটের মধ্যে ফেলে দিই। আমি আপনার বয়সে ছোট, তাই বলে কি আপনি আমার সাথে এইভাবে অত্যাচার করবেন? এটা ভালোবাসার অত্যাচার। আপনি বুঝবেন কি? আমি আপনাকে আমার নিজের করব, কারণ আমি আপনাকে ভালোবাসি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, আর আমি কখনো ভালোবাসতে পারবো না। ঠিক আছে, তাহলে আপনার আমাকে ভালোবাসতে হবে না। আমি বরঞ্চ অফিসের ঈশান নামের যে ছেলেটা ছিল না, ও আমাকে দেখে পছন্দ করে ফেলেছিল। ভাবতেছি আপনাকে ছেড়ে দিয়ে ওকেই ধরবো। আমি বলেছিলাম না আপনারা মেয়েরা সবাই একই রকম, একটা না একটা আপনাদের লাগে। কথাটা বলা মাত্রই ঠাস করে মেয়েটা একটা থাপ্পড় বসিয়ে দেয়। আমি ওর দিকে হা করে তাকিয়ে রইলাম। এই প্রথম কেউ আমার গায়ে হাত তুলেছে, আর আমি তাকে কিছুই করলামও না। ঠাস করে একটা বসিয়ে দিলাম। তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, আমি আমার ভালোবাসা ঠিকই আদায় করে নেব। কথাটা বলে আমি ওর ঠোঁটে কিস করে দিলাম। কেন জানি না আমার নিজের অজান্তেই রেসপন্স করতে লাগলাম ওর সাথে। নীলাকে আমার ভালো লাগে, কিন্তু আমি মুখে প্রকাশ করতে পারলাম না। আমি ওকে জড়িয়ে ধরলাম, আর নিজের অজান্তেই যেন আমিও মুখ থেকে বলে উঠি, আমি নিজেও জানি না তোমাকে প্রথম দেখায় কিভাবে ভালোবেসে ফেলেছি। তোমার এই দুটি চোখ আমাকে যেন সেই পূর্ণ ভালোবাসার দিকে নিয়ে গিয়েছে।
আমরা দুজনে হারিয়ে যাই অজানা এক সুখের দেশে। আবিরের জন্য আপনার সবাই দোয়া করবেন, ও যেন এখান থেকে শুরু করতে পারে ওর ভালোবাসার যাত্রাটা। জীবনের অতীতের কষ্টগুলো ভুলে গিয়ে নীলার সাথে যেন বাকিটা জীবনও নীলার সাথে পার করে দিতে পারে। গল্পটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।